আলোচনা সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। আজকের যে আলোচনার বিষয় সেটা ব্যাকড্রপ দেখে বুঝেই যাচ্ছেন, কারণ আমরা গতকাল থেকে আজ পর্যন্ত যে ছবি দেখে এসেছি বাংলার থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী এবং ইডি এবং তাদের এই দুই পক্ষের একটা সংঘর্ষ বা এই দুপক্ষের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। জানিয়ে রাখি, কয়লা কেলেঙ্কারিতে নতুন করে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা ইডি। বৃহস্পতিবার দিনভর বাংলার 6টি জায়গায় ইডির তল্লাশি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাট অফিসে ইডির তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযান চলাকালীন প্রতীকের ফ্ল্যাটে শটান হাজির হয়ে যান সপার্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির হয়ে যান এবং সবুজ ফাইল হাতে, যে ছবি প্রকাশ পেয়েছে, সবুজ ফাইল হাতে রণংদেহী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ইডি এবং বিজেপিকে। তীব্র আক্রমণ করেছেন তিনি ইডি এবং বিজেপিকে। পাশাপাশি এই মুহূর্তে যে সাংবিধানিক পদের অপব্যবহার, মমতার আদালতে ইডি, এই ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং বাংলার ভোটের আগে কি মমতা বনাম বিজেপি বনাম কেন্দ্রীয় এজেন্সি, উঠছে প্রশ্ন। পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন উঠছে এই মুহূর্তে। সে জায়গায় দাঁড়িয়ে উঠছে প্রশ্ন যে দুর্নীতি অস্ত্রেই কি তৃণমূলে ভোট প্রচারে বিঁধবে বিজেপি, নাকি 26-এর শুরু থেকে কোন পথে বঙ্গ রাজনীতি, এই ধরনের একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং আজকে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যদি বলি, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী মধুমিতা চক্রবর্তী এবং ভার্চুয়ালি আমার সঙ্গে অতিথিরা থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজু ঘোষ এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। প্রত্যেককে এই মুহূর্তে আমি আমাদের নিউজ লাইভ বাংলার এই আজকের এই সাফ কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং প্রথমে আমি যাব মধুমিতাদির কাছে। মধুমিতাদি, যে বিষয়টি শুনলে তুমি, এই যে বাংলায় যে বর্তমান ছবি উঠে আসছে, একদিকে ইডি কয়লা কেলেঙ্কারি মামলায় যখন তল্লাশি অভিযান চালাচ্ছে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, ফ্ল্যাটে এবং আইপ্যাকের অফিসে, দফতরে, ঠিক সেখানে উপস্থিত হয়ে যান কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন বিষয়টিকে? সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বোধহয় প্রথম আমরা এরকম একটা ঘটনা দেখলাম, যেটা সত্যি হওয়া উচিত ছিল না। কারণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত যে কোনো ব্যক্তি, তারা যখন শপথ গ্রহণ করে না, সেখানে শপথের একটা সিস্টেম আছে। সেখানে তারা কখনোই সংবিধানের দ্বারা নিযুক্ত করা আরেকটি ডিপার্টমেন্টের আধিকারিকের বিরুদ্ধে এভাবে করতে পারে না। এটা কখনোই মানে ইয়ে না, এটা সরাসরি সংবিধানকে উল্লঙ্ঘন করা। দ্বিতীয়ত, বিইং আ চিফ মিনিস্টার অফ এনি স্টেট, একটা চিফ মিনিস্টারের, আমি আইনটাকে এখানে ছেড়েই রাখলাম, সংবিধানটাকে ছেড়েই রাখলাম, একটা সাংবিধানিক পোস্ট বাদই দিলাম, আমি ধরলাম যে উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর চরিত্রের থেকে আমরা অন্তত এতটুকু ব্যক্তিত্ব আশা করতে পারি যে উনি নিজে স্পটে না গিয়ে, যদি ওনার কিছু সরানোরও ছিল, কোনো অবজেকশন করার ছিল, উনি ওনার সমর্থকদের পাঠাতে পারতেন বা দলের অন্য কাউকে পাঠাতে পারতেন। খোদ ওনার পৌঁছে যাওয়াটা কিন্তু কেমন যেন মানে ওই স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো হয়ে গেল, যে আমি স্কুলে নকল করেছি, বাবা মা জেনে যাবে, তাড়াতাড়ি গিয়ে মার্কশিটটা এনে আমি ছিঁড়ে ফেললাম, ওরকম টাইপের ব্যাপার লাগছে। জিনিসটা মোটেই ভালো লাগছে না। আরও একটা জিনিস খারাপ লাগছে কি, যে আমরা কাদের ভোট দিচ্ছি। আজকে দেখলাম নিউজে, আজকেই দেখলাম যে দিল্লিতে শতাব্দী রায়, মহুয়া মৈত্র, ডেরেক, এরা সবাই কি করছে, এরা মানে সুরক্ষা কর্মীরা তাদের ওঠাতে এলে ইয়েতে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, ঘরের সামনে বসার থেকে তারা শুয়ে পড়ছে মাটিতে নিজে নিজে। কেন শুয়ে পড়ছে? যে তাদেরকে টেনে টেনে তোলা হবে, তারা দেখাবে যে আমাদের উপর অত্যাচার হচ্ছে। এই কি হওয়া উচিত? একটা এমএলএ, এমপি, মিনিস্টার, এদের থেকে তো আমরা এতটুকু সভ্যতা আশা করি যে তোমরা তো পেছনে করাপশন করছো, যা করছো করো, সেটা আমরা দেখতে পেলেও বুঝতে পেলেও ধরবো না, কিন্তু অ্যাটলিস্ট একটা চক্ষু লজ্জা বলে জিনিস রেখে তো করো, একটু তো আড়াল করে করো, যাতে আমরা অন্তত তোমাদেরকে ডাইরেক্ট কিছু বলতে না পারি। এতটুকু তো আমাদের এক্সপেকটেশন থাকেই, এটা স্বাভাবিক জিনিস। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে করে উনি প্রতীক জৈনের ইয়েতে চলে গেলেন, এটা উনি যেতে পারেন না, এটা প্রোটোকলের মধ্যেই আসে না। কিছু জিনিস উনি করতে পারেন না। আর তার আগে আমাদের ভাবতে হবে আইপ্যাকটা আসলে কি। আইপ্যাকটা তারা একটা কোম্পানি, যারা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য তারা কি করে, স্ট্র্যাটেজি তৈরি করে। এর আগে আইপ্যাকের সাহায্য বিজেপিও নিয়েছে, বর্তমানে তৃণমূল নিচ্ছে,
তখন প্রশান্ত কিশোর থাকা অবস্থায় নামটা একটা অন্য কিছু ছিল, একদম। এখন প্রতীক জৈন। তো ওনার যদি মনে হয়ে থাকে যে এখানে ইডি অসাংবিধানিক কাজ করেছে, ইডি ওনার জিনিসপত্র চুরি করতে গেছে বা ওনার জিনিসপত্র বিজেপি ইডিকে লাগিয়ে সরাচ্ছে, উনি কোর্টের সাহায্য নিতে পারতেন, আইনের সাহায্য নিতে পারতেন। কিন্তু এরকম ছ্যাবলামোটা ঠিক মুখ্যমন্ত্রীর থেকে আমরা আশা করি না। একদম। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের মুখপাত্র রয়েছেন রাজু ঘোষ। রাজু বাবু, নিউজ লাইভ বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের তরফ থেকে যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, সম্পূর্ণ বিষয়টা আমি এর আগেও বলেছি। প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত উপস্থিতি কেন? অতীতে এর আগেও বিভিন্ন বহু নেতার বাড়িতে, বহু মন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই হানা দিয়েছে, কিন্তু এবারে আমরা যেভাবে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী খোদ গিয়ে হাজির হয়ে গেছেন এবং প্রতীক জৈনকে যেন একজন সাধারণ পরামর্শদাতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটা মনে করছেন তিনি, এমনটা উঠছে প্রশ্ন। এবং পাশাপাশি কেন তিনি নিজে ঘটনাস্থলে গেলেন, একাধিক কিন্তু এই বিষয়ে প্রশ্ন উঠছে এবার। দেশের আইন কানুনকে ভারতীয় জনতা পার্টি নিজের বাবার সম্পত্তি ভেবে নিয়েছে। ভারতীয় জনতা পার্টি ইডি কে সিবিআই কে এত নিচে নামাবে ভারতবর্ষের মানুষ বুঝতে পারেনি। রাজনৈতিক লড়াইয়ে যখন পেরে উঠছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক শো, রোড শো, জনসভাতে যখন উপচে পড়ছে ভিড়, মাথায় শুধু দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ধরে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, এত ভিড় দেখে ভারতীয় জনতা পার্টি দিশাহারা হয়ে কোন স্ট্র্যাটেজিতে এত লোক আসছে। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করছে তাতে করে 2026-এ বিরাট একটা রেজাল্ট করবে। তাদের আগাম প্রার্থী তালিকাকে তাদের ডিটেলস দরকার, কারণ তার বাড়িতে ইডি পাঠাতে হবে, প্রার্থীদের বাড়িতে ইডি পাঠাতে হবে। এই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল কংগ্রেসের অনুমোদিত সংস্থা আইপ্যাক, যারা সেখানে শুধু আমাদের আইটি সেলের কাজ করে, বিভিন্ন আরো স্ট্র্যাটেজির উপরে কাজ করে, বিভিন্ন মুভমেন্টের উপরে, ইভেন্টের উপরে কাজ করে। সেখানে আমাদের প্রচুর ডকুমেন্টস থাকে, পার্টির অনেক ডকুমেন্টস থাকে, কারণ স্ট্র্যাটেজি রিপোর্ট তারা তৈরি করে, তার ভিত্তিতে ক্যান্ডিডেটের উপরে তারা একটা রিপোর্ট তৈরি করে, সেই ডকুমেন্টস থাকে, সেইগুলো হাতাতে পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ইডিকে। ইডি নির্লজ্জের মতো সেই ইডি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিসে চুরি করতে। কি চুরি করতে? না, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ ক্যান্ডিডেট লিস্ট কি হবে সেই লিস্টটা চুরি করতে। কি চুরি করতে? না, কোন স্ট্র্যাটেজিতে এত লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আসছে, যেখানে কয়েকটি জায়গায় আপনার র্যাম্প থেকে শুরু করে ইটাহার, যেখানে শুধু কয়েক কিলোমিটার জুড়ে শুধু মানুষ আর মানুষ, রাস্তা দেখা যাচ্ছে না। কি করে এত লোক আসছে সেই স্ট্র্যাটেজিটা চুরি করতে হবে। কাকে পাঠাতে হবে? একটা বহু পুরনো একটা কেস, সেই কবে কয়লা কেলেঙ্কারি হয়েছিল এত বছর পরে, ডিরেক্টলি পাঠাচ্ছে কোথায়? আইপ্যাকের অফিসে, পাঠাচ্ছে কোথায়? প্রতীক জৈনের বাড়িতে। এবার প্রতীক জৈনের সাথে এই কয়লা কেলেঙ্কারির আজ পর্যন্ত কোনোদিন আমরা শুনিনি যে যেটা একটা মানে পরামর্শদাতা সংস্থার সাথে যুক্ত থাকতে পারে। এই প্রথম মানে গাঁজাখুরির মতো একটা ভুল কাজ করে ফেললো, ইডির নাক কান কেটে দিল এই ভারতীয় জনতা পার্টি কবলে পড়ে। ইডির অফিসার গুলো দোষ দিতে পারি না, কারণ তাদের চাকরি বাঁচাতে ভয়ে তাদেরকে ভারতীয় জনতা পার্টির কথায় তাদেরকে যেতে হয়েছে এবং ওই কুকর্মত্ব করতে হয়েছে। আজকে ইডির বিরুদ্ধে আমরা ইডির বিরুদ্ধে 3টে এফআইআর হয়েছে। এফআইআর এর মধ্যে একটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, পুলিশের উপরে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের উপরে গায়ে হাত তোলা, এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বিধাননগরে, যেখানে বিভিন্ন রকম কাগজপত্র চুরির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীর অভিযোগ এবং সরকারি অফিসারের গায়ে হাত তোলার অভিযোগ। এবং শুধু তাই নয়, প্রতীক জৈনের পরিবার এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে হাইকোর্টে গেছে যে অবৈধভাবে জোর জুলুম করে এইভাবে মানুষের কারোর বাড়িতে এইভাবে ঢুকতে পারে না। ইডির ক্ষমতা আছে, পুলিশেরও ক্ষমতা আছে। আমাদের রাজ্যের পুলিশের সিআইডির ক্ষমতা নেই? আমরাও পারি 10টা বিজেপি নেতার বাড়িতে লোক পুলিশ ঢুকিয়ে দিতে, আমরাও পারি বিজেপি রাজ্য অফিসে রেড করিয়ে দিতে, কিন্তু করি না, কারণ সাংবিধানিক রাজনৈতিক ভাবে লড়াই করতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে শিখিয়েছে। কিন্তু রাজুবাবু ইডি তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। তাদের যে এই তল্লাশি অভিযান ছিল, তাদের তো জানাবিনি এটা, তা না জানিয়ে কি বলবে এটা রাজনৈতিক অভিযান ছিল? বলতে পারবে? রাজনৈতিক ভাবে লড়াই করে সম্ভব হচ্ছে না যুদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করার, তাই বাধ্য হয়ে এই সমস্ত পথ অবলম্বন করতে হচ্ছে। কিন্তু আপনি একটা কথা বলুন রাজুবাবু, যখন
যে যে বিষয় হোক, আপনারা যে বিষয়টা রাখছেন না মেনে নিলাম, কিন্তু যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে, যখন একটা কেন্দ্রীয় এজেন্সি এসে তারা তাদের কাজ করছে, সেই সময় কি একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে উপস্থিত হওয়াটা আইনত আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? কারণ এর আগে কিন্তু কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। কারণ তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে প্রবেশ করে নথিপত্র তিনি নিয়ে আসছেন, ফাইল নিয়ে আসছেন, ল্যাপটপ নিয়ে আসছেন, সেটা কোথায় যুক্তিযুক্ত ব্যাপার বলুন তো? ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম আমাদের এই রাজনৈতিক দল, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি সংখ্যা যদি দেখেন তাহলে আমরা তৃতীয় নম্বরে রয়েছি। এত বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পার্টি অফিসে ঢুকে যাবে ইডি, আর পার্টি অফিসে যিনি আইপ্যাকটা কি আপনাদের পার্টি অফিস? আইপ্যাকটা একটা পার্টি কনসালটেন্সি, অনুমোদিত সংস্থা, একটা বেসরকারি সংস্থা। একটা বেসরকারি সংস্থাতে রাজুবাবু আমি আপনাকে একজন সাধারণ নাগরিক হিসেবে দুটো প্রশ্ন করছি, আপনি আপনার দলের হয়ে উত্তর দিন। যে সাংবিধানিক পোস্টে বসে থেকে আপনাদের মুখ্যমন্ত্রী নিজে না গিয়ে অন্য যে কোনো কাউকে পাঠাতে পারতো, পার্টির সমর্থকদের পাঠাতে পারতো, প্লাস উনি একজন পুলিশ মন্ত্রীও রাজ্যের, তারপরে উনি কি করে এই অনৈতিক কাজটা করলেন? এটা কি সংবিধানকে উল্লঙ্ঘন করা নয়? দ্বিতীয়ত দাঁড়ান, আরো দুটো প্রশ্ন আছে, আপনি একটা একটা করে উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা প্রাইভেট কনসালটেন্সি সংস্থার মালিককে বাঁচানোর জন্য রাজ্যের প্রতাপশালী মুখ্যমন্ত্রী নিজে চলে যাবে ছুটে, ব্যাপারটা কেমন একটু সন্দেহজনক নয়? ব্যাপারটাতে মনে হচ্ছে না কোথাও যেন নিজেকে বাঁচাতেই উনি ছুটছেন? কারণ একটা আমি বলিনি, আপনি তারপর উত্তর দেবেন। কনসালটেন্সি সংস্থা একটা প্রাইভেট সংস্থা, আর এরা যে শুধু তৃণমূলের কাগজপত্রই রাখে, তৃণমূলের পার্টির কাজ করে তা তো নয়। এর আগে বিজেপির কাজ করেছে, আর সাউথ ইন্ডিয়াতে অন্য পার্টির হয়ে কাজ করছে, ওরা সবার জন্য করছে। এবারে যদি আপনাদের অবজেকশন ছিল, তা আপনারা কোর্টে যেতে পারতেন, এফআইআর করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। খোদ মুখ্যমন্ত্রী গিয়ে স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েদের মতো হাতে ফাইলটি নিয়ে বলছে, এই দেখুন আমি নিয়ে চলে এসেছি, মোবাইল নিয়ে চলে এসেছি। এটা কি সত্যি ভালো লাগছে দেখতে? শোভনীয়? আপনার উত্তরটা বলি। মাননীয়া একজন বয়স্ক মানুষ, একজন মহিলা, আমি ওনাকে অসম্মান করতে চাইছি না, কিন্তু ওনাকে কি মানাচ্ছে না তো? দ্বিতীয়ত জিনিস হচ্ছে কি, যে আপনারা তার মানে কি ধরে দেবো আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে এত লোক হচ্ছে, রাস্তায় লোক দেখা যাচ্ছে না, খুব ভালো, তার মানে মানুষের সাপোর্টটা আপনাদের সঙ্গে আছে, আপনারা জানেন। তো এত যদি মানুষের সাপোর্ট আপনাদের সঙ্গে থাকে, তাহলে ইডি, যদি আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে ইডি গেছে আপনাদের প্রার্থী তালিকা নিতে, সেই প্রার্থী তালিকাদের বাড়িতে ইডি নোটিশ যাবে, সেই প্রার্থীরা যদি জেনুইন প্রার্থী হয় তাহলে তো তাদের ইডিকে ভয় করার দরকার নেই। সেকেন্ডলি, তাদের যদি কোনো ইস্যু না থাকে, ইডি নোটিশ পাঠাতে সাহস পাবে না। আজকে আমি যদি কোনো পার্টির ক্যান্ডিডেট হই, আমার এগেইনস্টে তো কোনো ইডি নোটিশ পাঠাতে সাহস পাবে না, কিন্তু আপনারা প্রার্থী সেরকমই দিয়েছেন যার জন্য ইডি সাহস পাবে। আর আপনাদের দলে কি একটাও লোক ছিল না? এত জনসমর্থন থাকা সত্ত্বেও, শুনে নিন, দেখুন আপনারা রাজনীতি করেন, জনতার কথা শুনতেই হবে, আমি একজন জনতা, শুনতে আপনাকে হবে। এত লোক যদি আপনাদের সাপোর্টার থাকে, তাদের মধ্যেই কাউকে পাঠাতেন, মুখ্যমন্ত্রী স্বয়ং চলে যাবে, এটা কেমন স্কুল পড়ুয়া বাচ্চা ছেলে মেয়ের ঝগড়ার মতো হয়ে গেল না? এবার রাজুবাবু বলেন। বেশ, রাজুবাবু বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মধুমিতা ম্যাডাম যে প্রশ্নগুলো করলেন, তাতে করে প্রথম প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সাথে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, এই দলটার তিনি প্রধান, অর্থাৎ দলের প্রধান হিসেবে তিনি গেছেন যে আমার দলের কাগজপত্র কে চুরি করতে এসেছে। দলে লোক নেই আর? না, ওনার দলে কি আর কোনো লোক নেই ওনাকে হেল্প করবার মতো এই সিচুয়েশনে? কে যাবে সেইটা বিজেপি ঠিক করে দেবে না, বা আপনারা না বিজেপির কথা টানছেন কেন? আমি তো বিজেপির নই। আমি আপনাকে প্রশ্ন করছি যে তাহলে কি ধরে নেব যে ওনার এই অনৈতিক কাজগুলোতে সাহায্য করার জন্য ওনার দলের এমএলএরা কেউ রাজি নয়? তিনি যদি গিয়ে থাকেন, দলের মুখপাত্র তো একজন মুখ্যমন্ত্রী, দলের মুখপাত্র একজন মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের প্রধান সাংবিধানিক চুরি হচ্ছে, ইডিকে দিয়ে কাগজ চুরি করাচ্ছে গায়ের জোরে, ইডিকে দিয়ে কাগজ চুরি করাচ্ছে। বেশ রাজবাবু, মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক, অর্থাৎ ইডি তৃণমূলের কাগজপত্র বলছি ধরুন মধুমিতা ম্যাডাম আপনার বাড়িতে চুরি হচ্ছে, মধুমিতা ম্যাডাম
আপনার বাড়িতে চুরি হচ্ছে, আপনি পৌঁছে গেছেন, আপনি সর্বপ্রথম কি করবেন? আমি চোরকে পৌঁছাবো না, আগে আমি আমার মারবেন না সিকিউরিটি চোরের কাছ গার্ডকে থেকে লাগাবো। জিনিস? আমি আমার সিকিউরিটি গার্ড যদি সিকিউরিটি না থাকে, গার্ডকে ফার্স্ট ধরবো, আরে আমি যাবো সিকিউরিটি না। গার্ড আপনার নেই, চোর ধরার সিকিউরিটি গার্ড জন্য নেই, আপনি আমি সাধারণ স্পটে মানুষ যাবো না তো। স্যার। আরে এবং আরে দ্বিতীয় আপনি তো কথা বিজেপি হচ্ছে নেত্রী নন যে আপনার আইপ্যাকের কাছে সিকিউরিটি গার্ড অফিসটা থাকবে। তৃণমূল বেশ। কংগ্রেসের বলছি আপনি পার্টি তো অফিস বিজেপি নয়। করেন না যে আপনার কাছে এটা সিকিউরিটি থাকবে বড় আপনাদের বড় পার্টি বন্দুক অফিস দিয়ে। তো আপনি সাধারণ নয়, মানুষ আইপ্যাক বলেন তো তো। একটা আপনি কনসালটেন্সি তো ফার্ম। বললেন যে আপনি সাধারণ আইনজীবী, আপনার তাহলে আপনার দাদা কাছে আপনি সিকিউরিটি গার্ড বললেন কোথায় আমার থাকবে? বাড়িতে, দাদা এই কথাটা তাহলে সেইখানে এটা শুনে নিন। আপনার বাড়িতে আপনি যদি চুরি বলছেন হয়, আমার বাড়িতে আপনি চুরি হলে আমি কি সর্বপ্রথম করবো, চোরকে সেটা ধরে আমার জিনিসটা বাড়ি, পেয়েছেন। কিন্তু আমরা তৃণমূল মধুমিতা দি কংগ্রেসের থাকবো, বাড়ি তো মধুমিতা দি। সেটা নয়। মধুমিতা দি। তৃণমূল কংগ্রেসের অফিস তো আলাদা, একদম। এটা তো একটা কনসালটেন্সি ফার্মের অফিস। প্রতীক জৈনকে বাঁচানোর এত দায় কেন আপনাদের? অনুমোদিত সেন্টার, একদম, সেখানে শুধু একদম, তৃণমূল একদম, কংগ্রেসেরই একদম। কাগজ থাকে। উত্তর নেই, একদম, দিতে পারবেন না দাদা। আলোচনা হবে, এই মুহূর্তে উত্তর দিতে আমাদের পারবেন সঙ্গে- না দাদা, শুধু ঘুরে একদম, ঘুরে যাবেন, মধুমিতা দি। কারণ মানুষ সব আমি বোঝে থামাবো, দাদা একটু আজকাল। থামাবো, দুজনকেই থামাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলান। অমিতাভ বাবু, স্বাগত আপনাকে আমাদের এই আজকের এই সাফ কথার বিশেষ অনুষ্ঠানে। এবং সঙ্গে বিজেপি নেত্রী ডালিয়া ঘোষও জুড়ে গেছেন এই মুহূর্তে। প্রথমে অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে থাকছে, এই যে ইডির তল্লাশি অভিযান চালানো হয়েছে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে, অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে অফিসে চলেছে অভিযান, এই অভিযানকে কি মুখ্যমন্ত্রী সফলভাবে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন? অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে 2026 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কি আবেগগতভাবে প্রভাব ঠিক কি হতে পারে এই সম্পূর্ণ বিষয়টিকে ঘিরে? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির দেউলিয়াপনা আরো একবার প্রকাশিত করে তুললেন সমগ্র বিশ্ব মঞ্চে। আমি শুধু ভারতবর্ষের মাপে বলছি না, সমগ্র বিশ্ব মঞ্চে। একসময় টাইমস পত্রিকায় তার নাম উঠেছিল, এবার সম্ভবত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্ব হিসেবে সেই নামটা টাইমস আবার ছাপাবে। মুশকিল হচ্ছে এই সরকার হচ্ছে প্রমাণ লোপাটের সরকার। সারদা তদন্তের সেই লাল ডায়েরি পেন ড্রাইভ থেকে শুরু করে অভয়াকাণ্ডের প্রমাণ লোপাট থেকে শুরু করে তৃতীয় অধ্যায়ে এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, যা আমাদের লজ্জায় মাথা হেট করে দিচ্ছে, কিন্তু একই সঙ্গে কিছু সাংবিধানিক প্রশ্নও তুলে নিয়ে আসছে। একদম। একটি সরকারি এজেন্সির কাজে বাধা দেওয়ার জন্য কেন ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হবে না? রাজ্যপালের বিশেষ অনুমতি ক্রমে কেন গ্রেপ্তার করা হবে না এই ভদ্রমহিলাকে? এক। দুই, তিনি যে সাংবিধানিক রক্ষা কবচ পেয়ে থাকেন সেটা যে চত্বরে তিনি তার বাইরে গিয়ে একটি প্রাইভেট সংস্থার ওপর ইডির তল্লাশির কাজে হস্তক্ষেপ করছেন, যে ঘটনা শেখ শাহজাহানের বাড়িতে ঘটেছিল এবং তার সাপেক্ষে হাইকোর্ট কি অভিমত দিয়েছে, শেখ শাহজাহানের কি পরিণতি হয়েছে, তাহলে ভারতবর্ষের সাধারণ নাগরিক যদি আইনের আওতাতে, যদি আইনের চোখে সমান এই নীতি ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারায় সুনিশ্চিত হয়ে থাকে, তাহলে এই ভদ্রমহিলার অনতিবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত। তিনি যা তৈরি করেছেন সে একটা অভূতপূর্ব সাংবিধানিক সংকট। এই মুহূর্তে গোটা দেশকে দেখতে হবে আমাদের দেশে সংবিধানের রাজ চলছে না এরকম অপরাধ মনস্ক সো কল্ড দুর্দণ্ড প্রতাপ রাজনীতিকদের, বাহুবলীদের রমরমা চলছে। যদি সত্যি সত্যি ভারতবর্ষ এই দুর্বৃত্ত, দুর্দণ্ড প্রতাপ, দুর্বৃত্ত, বাহুবলী, উৎপীড়ক এবং অপরাধ প্রবণ রাজনৈতিক নেতাদের হাতে চলে গিয়ে থাকে, তাহলে এ দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছেন এ দেশের শাসক বর্গই। এবং সেখানে সেটিং এর তত্ত্ব, অর্থাৎ দিল্লির সরকার এবং এই রাজ্য সরকার দিল্লি সরকারের প্রশ্রয়ে এতখানি করবার সাহস পাচ্ছে, এটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা আর থাকছে না। আমরা তাকিয়ে থাকবো ইডি হাইকোর্টে কি ভিত্তিতে মামলা করছে এবং কি চাইছে প্রতিকার সে বিষয়ে। এক। দুই, এটা খুব স্পষ্ট, উনি বলছেন ওনার ভোটের প্রার্থীর লিস্ট মানে তিনি সরিয়ে নিয়ে এসছেন, ভোটের স্ট্র্যাটেজি সরিয়ে নিয়ে এসছেন, অথচ যে ফাইল পত্র ওখান থেকে সরানো হয়েছে, সাংবাদিকদের নেওয়া ফটোগ্রাফ থেকে, ভিডিওগ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটের উপর লেখা ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 2026-এর ভোটের নির্বাচনের প্রার্থী 2022 সালে কি ঠিক হয়ে গিয়েছিল এবং সেগুলো প্রতীক জৈনের বাড়িতে ফাইল আকারে, প্যাকেট আকারে ঢুকেছিল। একই সঙ্গে প্রশ্ন উঠে আসবে, যে পরিমাণ ফাইল তিনি ওখান থেকে সরিয়েছেন, আসলে মুশকিল কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ওনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি বিরোধীদের সম্পর্কে যা যা বলেন সেগুলো ভাগ্যচক্রে ওনার কপালেই এসে জোটে। ওই যে তাড়া তাড়া ফাইল দেখিয়ে বলেছিলেন সিপিএম এর ফাইল খুলবো নাকি, বিরোধীদের ফাইল খুলবো নাকি, আজ নিজের ফাইল নিয়ে তাকে পালাতে হচ্ছে, লোপাট করতে হচ্ছে প্রমাণ প্রকাশ্যে। এবং সবচেয়ে বড় কথা, তিনি অভয়াকাণ্ডে পুলিশ নামিয়ে প্রমাণ লোপাট করে বুঝে গেছেন এ যাত্রায় আর পুলিশ নামিয়ে সে কাজটা
পড়লে আরো বড় গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে, অতএব তিনি নিজে অবতীর্ণ। এটা প্রমাণ লোপাট, চুরি, সাংবিধানিক প্রতারণা এবং সাংবিধানিক পদের চূড়ান্ত অমর্যাদা ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং এই মুখ্যমন্ত্রীকে অনতিবিলম্বে বরখাস্ত এবং কারারুদ্ধ করা উচিত। সেই মর্মে ভারতের রাষ্ট্রপতির হস্তক্ষেপ, পদক্ষেপ করা উচিত বলে আমি মনে করছি। এবং একই সঙ্গে যারা যারা ভারতবর্ষে আইনের অনুশাসনে, সংবিধান বর্ণিত আইনের অনুশাসনে আস্থা রাখেন, আদালত যদি সেই পন্থাতে সত্যি সত্যি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে চায়, তাহলে অনতিবিলম্বে ফৌজদারি মামলায় এই ভদ্রমহিলাকে গ্রেপ্তার করে বিচার শুরু করা উচিত। প্রমাণ লোপাটে সরাসরি এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার যে নিমজ্জিত, সেটা ধারাবাহিকভাবে প্রমাণিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, টিভি চ্যানেলে বসে যারা এই দুষ্কর্মের জন্য সাফাই গাইতে বসেছেন এবং রোয়াব তুলে বীরত্ব ব্যঞ্জক সমস্ত মিটিং, মিছিল, অভিযান ইত্যাদি করে এই চুরিকে, এই প্রমাণ লোপাটকে গলার জোরে প্রমাণ করতে চাইছেন যে তাদের দলের মতো নীতিনিষ্ঠ কোন দল নেই, তারা কতখানি দেউলিয়া সেটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত সচেতন মানুষ জানেন। সবাই কিন্তু আপনাদের দুধের গাই নয়, সবাই আপনার লক্ষ্মীর ভান্ডার জীবী নয়, তারা প্রত্যেকে জানেন। এবং এই মুহূর্তে বাংলার প্রশাসনিক অভিজ্ঞতার কপালে যে কলঙ্ক লেপন করেছেন এই মুখ্যমন্ত্রী, আমি প্রত্যাশা করি বিনয় বাদল দীনেশ পুনর্জন্ম নিক। যারা রাইটার্স অভিযান করেছিলেন, সেই বিনয় বাদল দীনেশ ফিরে আসুন। এই নতুন রাইটার্সে তাদের অভিযান দরকার, অন্যথায় বাঙালির কপালে যে কলঙ্ক লেপে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী, সেটা কোনোদিন ধুয়ে যাবে না। ইনি বিধানসভা ভাঙচুর থেকে প্রমাণ লোপাট, সমস্ত ধরনের অপরাধমূলক কর্মকার্যে সিদ্ধহস্ত একজন মহিলা, এটা প্রমাণিত। তাই তিনি একটি দুর্বৃত্ত দলের অধিনায়িকা, দুর্বৃত্তের মতো তার আচরণ, তার সাপেক্ষে যারা গলা চড়াচ্ছেন আজকে, তারা প্রত্যেকেই দুর্বৃত্ত। নোংরা মানুষ, নোংরা মানসিকতা হলে একমাত্র বলতে পারে মুখ্যমন্ত্রীকে মহিলা। কোন নিচে নামতে পারে? আরে ঘুরবো সেই চোরের দল করেন, চোরের হয় বাটপারি করেন, আবার চ্যানেলে বসে বড় বড় কথা বলছেন। পুরুষ বলবে, একজন মহিলাকে মহিলা বলবে। আপনারা একটুখানি আত্মমন্থন করুন, আপনাদের দরকার আছে। আমি লজ্জাবোধ করি তাকে মাননীয় সম্বোধন করতে। তিনি মাননীয় নন, তিনি এই মুহূর্তে আর আমার কাছে মাননীয় নন। আমার সাংবিধানিক দায় তাকে মুখ্যমন্ত্রী সম্বোধন করতে হচ্ছে। আমি তার নামের আগে আর কখনো মাননীয় শব্দটি ব্যবহার করব না। তিনি মাননীয় নন, কোন অপরাধী এবং প্রমাণ লোপাটকারী আমার কাছে অন্তত মাননীয় নন। তিনি তার নিজের সম্মান, নিজের মান নিজে হানি করেছেন, রাজ্যবাসীর মুখে কালি লেপে দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদ, আর উনি কি সাংবিধানিক পদকে মর্যাদা দিয়েছেন? কেন গেলেন? তাই উনি তো মুখ্যমন্ত্রীর সম্মানটা আর মানুষের কাছে পাবে না। কারণ প্রত্যেকের কাছে যাবো, ডালিয়া দিও আমাদের সঙ্গে রয়েছেন, ডালিয়াদের কাছেও ফিরবো বিরতির পর। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আজকের বিষয় যেমনটা ইডি বনাম মমতা, অর্থাৎ যে ছবি উঠে আসছে এই মুহূর্তে বাংলা থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ রয়েছেন, ডালিয়াদির কাছে যাবো। ডালিয়াদি, মমতা বন্দ্যোপাধ্যায় তো চট করে একেবারে চলেই গেলেন। ইডির তল্লাশি অভিযান চলার সময় একেবারে সাংবিধানিক সমস্ত বিষয় তিনি তোয়াক্কা না করে, এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে তার নির্বাচনী কৌশল এবং নথি ছিনতাই করতেই এই অভিযান চালানো হয়েছে ইডির তরফ থেকে। ডালিয়াদি, শোনা যাচ্ছে? আমি চলে যাব। এর আগে আমরা কথা বলছিলাম অমিতাভ কাঞ্জিলাল এবং রাজু ঘোষ রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। রাজু বাবু, কিছু আপনি বলছিলেন, কারণ যে সমস্ত কথা এবারে উঠছে মুখ্যমন্ত্রীর এইভাবে চলে যাওয়া নিয়ে, ইডির যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল, এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে তার ভূমিকা নিয়ে। তার এই যে পদক্ষেপ একেবারে নজিরবিহীন বলা যায়, এর আগে কখনোই আমরা দেখিনি। সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, কিছুক্ষণ আগে অমিতাভ বাবু যে বিষয়গুলো বলছিলেন, কি বলবেন? রাজু, এরা আবার নতুন করে আবার একটা সেই দেশ প্রোগ্রাম বীর্য যেমন গল্প ছড়িয়েছিল, একটা রক্তমাখা গ্লাসে যেমন একটা গল্প বেঁধেছিল বামপন্থরা, সেম গল্প 2022-এর নাকি ডেট দেখতে পাচ্ছেন ফাইলের মধ্যে, সবুজ ফাইলে নতুন গল্প আবিষ্কার করে দিয়েছিল সিপিএম এর ফার্মার বাহিনীর দল। আর একটা হচ্ছে যে তারা
মানুষের ভোটের মর্যাদা পর্যন্ত দেয় না। রাজবাবু, এই নথিগুলো যে তিনি বের করে নিয়ে গেলেন, কি আছে এই নথিগুলোতে? কেন ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? কেন সেগুলো বের করে নিয়ে চলে গেলেন? বের করে নিয়ে গেছে না ইডি তার হাতে তুলে দিয়েছে, এখন সেই জায়গাটা তো প্রমাণ হয়নি। ইডির কাছে জিজ্ঞেস করেছে যে এগুলো তোমাদের কাজে লাগবে না বা এগুলো আমার দরকারি ফাইল আমি নিয়ে যাচ্ছি, অনুমোদন দিয়ে গেছে হতে পারে। যদি জোর করে নিয়ে আসতো, জোর করে নিয়ে আসলে ইডি কি একটা এফআইআর করতো না? ইডি কি কোনো কেস করতো না? ইডি কি হাইকোর্টে যেত না? ইডি কি কোনো লিগাল স্টেপ হতো না? এই সমস্ত গাঁজাখুরি গল্প, এই আসারের গল্প ফিরে এদেরকে মানুষ ভোট দেয় না। দেখুন, মানুষের ভোটে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছে ওই মহিলা করে বারবার সম্বোধন করছেন উনি, অর্থাৎ রাজ্যের মানুষ ভোটে তাকে জিতিয়েছে, জনসাধারণ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। না, সেই বিষয়টা আজ থাকুক, কে কাকে মহিলা বলেছে সেই বিষয়টা থাকুক। আপনার কাছে প্রশ্ন যে কোন আর্থিক লেনদেনের কি তথ্য লুকানোর চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নতুন নিউজ মিডিয়ায় খবর তৈরি করার একটা নিরপেক্ষ সংস্থা যারা তৃণমূলের হয়ে এই মুহূর্তে আইটি সেলের কাজ করে, বিভিন্ন স্ট্র্যাটেজির উপরে কাজ, বিভিন্ন রিপোর্ট তৈরি, বিভিন্ন করে, এবং তৃণমূল কংগ্রেসের অনুমোদিত সংস্থা দিয়ে অফিসটাই যাতে কথা স্পষ্টভাবে আসছে না পিসিআর। রাজবাবু, একটু অপেক্ষা করেন। পিসিআর প্লিজ চেক করো, কারণ অডিও ভালো করে আসছে না, বাকি গেস্টরা শুনতে পাচ্ছেন না। আমি অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনিও বলছিলেন, এভাবে মুখ্যমন্ত্রী চলে যাওয়া এবং পাশাপাশি যে বিষয়টি আমি এর আগে আপনাকে জিজ্ঞেস করেছি, এই যে অভিযান, কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর সামনে নির্বাচন রয়েছে, তাহলে কি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে সফলভাবে তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন, বা এর ঠিক কি প্রভাব পড়তে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে? তিনি যেভাবে আজ যেভাবে মিছিলে বেরিয়েছেন, মিছিলের ছবিও আপনি দেখেছেন। দেখুন, এটা ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, খুব ভালো করেই জানেন, যে যত বড় কেলেঙ্কারি ওনার পক্ষে তত বেশি ভোট। মানে সেটা প্রমাণ হয়েছে সারদার পর, তার থেকে আসন বেড়েছে যখন নারদা করলেন ওরা, নারদার পরে আরো আসন বেড়েছে যখন ওরা স্কুল ওই চাকরি চুরির কেলেঙ্কারি করলেন। এবং উনি আশা করছেন যে ঠিক একই রকম ভাবে এই যে কেলেঙ্কারিটা যদি সফলভাবে উনি বুক বাজিয়ে প্রচার করতে পারেন, ওনার ভোট গতবারের চেয়ে আরো বেশি বাড়বে। কারণ এই মুহূর্তে তিনি তার সমস্ত তাস খেলে ফেলেছেন, উন্নয়নের তাস খেলে ফেলেছেন, কিন্তু সেই উন্নয়নের ত্রাসে মানুষ আর বিশ্বাস করছে না, দেউলিয়া হয়ে গেছে উন্নয়নের যুক্তি। কারণ উন্নয়ন কি এবং কেন সেইটা পরিষ্কার খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন ওই বোলপুর থানার আইসি কে, ওনারই দলের নেতা। ঠিক একই রকম ভাবে তারপর তিনি পড়েছেন বাঙালি অস্মিতা নিয়ে, এবং সেখানেও প্রত্যাখ্যাত হয়েছেন। বাঙালির যারা সত্যি সত্যি বাঙালির মেধা অস্মিতার প্রতিনিধিত্ব করেন, তারা বলেছেন আপনাকে দিয়ে বাঙালির অস্মিতা যাচাই হবে না। তারপর এসেছেন নরম হিন্দুত্ব, মন্দিরের রাজনীতিতে, সে রাজনীতিতেও শেষ পর্যন্ত তিনি ঠাঁই করতে, অর্থাৎ একটার পর একটা পায়ের তলার মাটি উনি পা দিচ্ছেন আর বুঝতে পারছেন কোনোটাই তেমন পোক্ত নয়। অতএব তার হাতে শেষ উপায়, যেভাবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন, একজন মুখ্যমন্ত্রীর কেরিয়ার শুরু করেছিলেন, বা তার প্রাক্কালে ওই চারু মার্কেট থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে আসা, ঠিক সেই শেষ তাসটা তার হাতে। অর্থাৎ অপরাধের ভাবমূর্তিকে জাগিয়ে তোলো, ওনার দলের আশ্রিত অপরাধীরা যেন তাতে বল পায়, এবং নির্বাচনে যদি নির্বাচন কমিশন একদিনেই ভোট করায় রাজ্যে, তাহলে এই সম্মিলিত এই দুষ্কৃতী বাহিনী তারা যাতে পশ্চিমবঙ্গের জনমত গঠনে আগেই সেই কণ্ঠরোধ করবার জন্য সক্রিয় হয়ে ওঠে এলাকায় এলাকায়, তার সংকেত তৈরি করবার জন্য তিনি তার শরীরী ভাষায় বুঝিয়ে দিলেন যে কোন সাংবিধানিক সংস্থাকে পাত্তা দেওয়ার দরকার নেই, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই। তোমরা যাও, গায়ের জোরে যা করতে পারো তাই করে এসো, এবং ফলাফল আমাদের পক্ষেই যেভাবে হোক ছিনিয়ে নিয়ে এসো। সুতরাং আজকে যে চিত্রটাকে তিনি দাঁড় করাতে চাইছেন, মনে রাখতে হবে তিনি সাংবিধানিকভাবে নির্বাচিত হয়ে যে সুললিত কথাগুলো শপথ বাক্য হিসেবে পাঠ করেছিলেন রাজ্যপালের সামনে দাঁড়িয়ে, মন্ত্রগুপ্তি এবং সংবিধান রক্ষার, দেশ রক্ষার, রাজ্যবাসীর স্বার্থ রক্ষার যে শপথ তিনি নিয়েছিলেন, সেই শপথের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করলেন ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থ কেন? এই ফাইলগুলো ইডির হাতে চলে গেলে, কয়লা পাচারের যাবতীয় তথ্য যদি ইডির হাতে চলে যায়, তবে ওনার পরিবারের কারো হাজতবাস হয়তো ভোটের আগে সুনিশ্চিত ছিল, কিংবা এমনও হতে পারতো সেই তদন্তে, ওই যেমন এখন চন্দ্রনাথ সিনহার জেলে যাওয়া বাকি,
একদম এই প্রসঙ্গে আমি রাজুবাবুর থেকে এই বিষয়গুলোর উত্তর জানতে চাইবো, কারণ যে বিষয়গুলো আপনি বললেন একেবারে এড়িয়ে যাওয়া যায় না। আমি উত্তরটা একটু রাজুবাবুর থেকেই জানবো। যদি ক্রেডেনশিয়াল রিপোর্ট দেখেন, ইডি শুধুমাত্র ফাঁসানোর জন্য যে কেস করে তার প্রমাণ একটা আমি রিপোর্ট দিচ্ছি আপনাকে। বিগত 11 বছরে ইডি 5,891টা কেস করেছে। 10 বছরে 11 বছরে 5,891টি কেস করেছে। এই 5,891টা কেসের মধ্যে মাত্র 8খানা কেসের মধ্যে তারা দোষীকে সাজা দিতে পেরেছে। তার মানে তাদের ক্রেডেনশিয়াল রিপোর্টটা দেখুন, তারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কেসগুলো করে, এটা থেকে বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিজেপি মানে তৃণমূলের যিনি তৃণমূলের বিরুদ্ধে যিনি বলছিলেন কাঞ্জিলাল বাবু, ইনি বলছেন যে ওই 2022-এর নাকি ওই ফাইলের মধ্যে কোথাও একটা লেখা ছিল 2022, তাহলে 22-এর ফাইলে উনি কি করছেন? এই পৃথিবীতে কেউ দেখেনি কয়েকটা আইটি ওই যারা আইটি টেকনোলজি যারা রয়েছে তারা বলবো পিসিআর কে মাননীয় সঞ্চালিকা আমি অনুরোধ করবো পিসিআর এ যদি ছবি থাকে ওই দিনকে গাড়িতে যে সমস্ত ফাইল তোলা হয়েছে তার ছবিগুলো দেখানো হোক। গাড়ির ছবিগুলো রয়েছে আমাদের পিসিআর। বলছি ছবি আমরাও দেখেছি, ছবি আমরাও দেখেছি, রক্তমাখা গ্লাভস। তাতে ফেব্রুয়ারি 2022-এর একটি হালকা সবুজ রঙের ফাইল নেওয়া হয়েছে কিনা দেখে নিতে পারেন। অমিতাভ বাবু আপনারা বলেছিলেন যে রক্তমাখা গ্লাভস আরজি করার পিছনে পড়ে আছে, পরে দেখা গেল কেমিক্যাল। বললাম ওই নির্যাতিতা যিনি মারা গেলেন, আপনি আসল কথায় আসুন না। আপনারা বরাবর এই চোরদের দল এবং সেই কারণে আপনাদের প্রমাণ লোপাট করতে সর্বোচ্চ নেতৃত্বে নামতে হয়। এর আগে রাজীব কুমারকে নামিয়েছিলেন, ওই মেট্রো চ্যানেলে ধর্ণা থেকে শুরু করে নানান কাণ্ড করেছেন। সারদা নারদার হাত থেকে আপনাদের মানে এই বংশটিকে বাঁচাতে, এই উচ্চ বংশটিকে রক্ষা করবার জন্য এবার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের পদের গরিমা মহিমা জলাঞ্জলি বাঙালির মুখে কালি লেপে দিয়ে নেমেছেন এই নির্লজ্জ আপনি বললেন যে যেমন কুকুর তেমন মুগুর। আপনার কোটেশন নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, তাহলে কি ধরে নেব যে আপনারা যখন অন্যান্য পার্টিদেরকে গালিগালাজ করেন কোন অধিকারে করেন? তার মানে আপনারাও তাদেরই মতো স্বচ্ছতা কোথায় দেখালেন? আরে আপনি কথাটা বুঝে উত্তর দিন। কি বলেছি আপনারা কি কানেও শুনতে পান না? কি প্রশ্ন করছি প্রশ্নটা শুনে টু দা পয়েন্ট অ্যানসার করুন, টু দা পয়েন্ট অ্যানসার করুন। আপনি আজে বাজে কথা ঘুরিয়ে বলছেন কেন? আজকে ইডি ঠিক আছে, শুনো লালু প্রসাদ যাদবের কাছে ইডি গেছিল, ওই তিনি তো এগুলো করেনি। আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক পদে এই অপব্যবহার করেনি, এই নোংরামোটা করেনি। যেই শুনুন যেই ছাপটা মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিলেন, পারবেন কি আগামী দিনে বাংলায় যখন নতুন মুখ্যমন্ত্রী আসবে তারা যখন এই ক্ষমতার অপব্যবহার করবে, পারবেন তো সবকিছু সামলাতে? রাজনীতি করছেন, রাজনীতি করুন, সংবিধানকে তো কমসে কম মানুষ। আপনারা তো সংবিধানকে মানছেনই না, সাংবিধানিক রক্ষা কবচকে আপনারা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা ভালো করছেন না। শুনুন, মানুষ কিন্তু এটাকে ভালো দৃষ্টিতে দেখছেন না। বেশ 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 আমি ডালিয়াদিকে যাবো। বিজেপি নেত্রী রয়েছেন আমাদের সঙ্গে। সেখানে এখনো পর্যন্ত ইডি একটা কমপ্লেন করতে পারলো না রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, এখানে আমি একটা কথা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল এনেছে ওনাদের অনুমোদনে নিয়ে এসেছে, বিনা অনুমোদনে নিয়ে আসেনি। হ্যাঁ, এখানে একটা কথা আমি বলবো, পার্টির জিনিস সে নিয়ে এসেছে, তার বাড়িতে চুরি হচ্ছে, তার নিজের জিনিস সামনে রেখেছে। বাসে পকেট বার উঠলে বলে এই পকেট সামলাও, পকেট সামলাও, যেরকম সিগন্যাল দেয় ঠিক তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে পকেট বার উঠেছে, চোর উঠেছে, চুরির জিনিস চুরি যেতে পারে, তাই জিনিসগুলোকে নিয়ে সাবধান করেছে এবং ইডিকে জিজ্ঞেস করেছে এই কাগজে তাদের প্রয়োজন নেই, তবে সেই কাগজ তারা নিয়ে এসেছে। কারণ দেখিয়ে নিয়ে এসেছে তার ক্যান্ডিডেট লিস্ট, দেখিয়ে নিয়ে এসেছে তার। না রূপা, আমি এখানে একটা কথা বলতে চাইছি, রাজুবাবুকেও বলছি কথাটা, সেটা হচ্ছে যে তাহলে আপনার কথার থেকে আমি ধরেই নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে ওনার সামনে ওনার আশেপাশে কোনো লোক নেই ওনাকে হেল্প করবার মতো, তাই ওনাকেই যেতে হয়েছে এটার জন্য ছুটে। প্রথমত দাঁড়ান আপনি শুনে নিন, আপনি বলেছেন শুনেছি, আপনি এবারে শুনে নিন। আমজনতার কথা শুনতে হবে, আপনারা রাজনীতি করছেন, আমজনতার কথা শুনতে হবে দাদা, তর্ক করলে হবে না।
তর্ক করলে হবে না। অনেক শুনুন অপেক্ষা করছেন। শুনুন শুনুন, সাংবিধানিক পদের একজন মানুষ এ কাজ করতে পারে একদম, না। একদম। প্রথমত। ED টা কি সংবিধানের দ্বিতীয়ত বাইরে? দ্বিতীয়ত ED কি সংবিধানের যদি বাইরে? আপনারা করেছেন, না, এখানে না, রূপা ED আমি কি একটা কথা সংবিধানের বলতে বাইরে? চাই, দাঁড়ান। বুঝেছি, সংবিধানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কি সংবিধানের বাইরে? আরে আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, আপনি তো একা একা বকবক করে যাচ্ছেন ঠিক আছে, পাগলের আমি মতো। একটু ডালিয়া দিকে যাবো। পাগলামো না মধুমিতা দি। করে একটু শুনুন না কি মধুমিতা বলছি দি, কথাটা। মধুমিতা একটু না, আপনি থাম। ভুল আপনি আপনি কথা শুনবেন, ভুলভাল আপনি বলছেন। বলে গেলে তো হবে না, না। একটু দাঁড়াও, মধুমিতা দি, একদম। আমি ডালিয়াদির কাছে যাবো। ডালিয়াদি অনেক সময় ধরে অপেক্ষা করছেন, ডালিয়াদির কাছে যাবো। ডালিয়াদি, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে তোমার কাছে আসবো এবার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির একেবারে তুলোধুনো করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও ছাড়েননি তিনি, এবং ইডির বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। এই সমস্ত বিষয়টিকে কিভাবে দেখছেন, কারণ যেভাবে মুখ্যমন্ত্রী গিয়ে একেবারে হাজির হয়ে গেছেন ইডির তল্লাশি অভিযান চলাকালীন? দেখুন, শুধু মুখ্যমন্ত্রী নয়, যিনি আইনমন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমি নিজে একজন আইনজীবী হয়ে কথাটা বলছি, ওনাকে সচরাচর আমরা দেখি না, ওনাকে কোর্টে আসতে দেখা যায় না। অথচ দেখা যাচ্ছে যে উনি ওখানে পৌঁছে গেলেন এবং একদম পেছন দিকে বসে থাকলেন। কিসের জন্য, প্রভাবিত করতে চাইছিলেন, কেন আজকে মামলাটা উঠলো না? তার জন্য কিন্তু ইডির কাজের দায়িত্ব যেমন আছে, ইডির কাজের দায়িত্ব পালন করবেন। এবং এটা নিশ্চয়ই ওনারা আবারও আবেদন করেছেন যাতে এটা অন্য বেঞ্চে এটা ট্রান্সফার করা হয় ম্যাটারটা, এবং যেন খুব তাড়াতাড়ি যেন মামলাটাকে ওঠানো হয়। আর এনারা যে বলছেন যে 2022 সালে, আমি একটু আগে রাজুবাবুর মুখে শুনলাম যে উনি বলছেন নাকি 2022 সালে দেখা যাচ্ছে যে সরকারি যে ফাইলটা ছিল ওটা 2022 সাল, ওটা নাকি, ওটা তো সবাই দেখেছে, ওটা স্পষ্ট যে ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে 2022 সালে, এবং ওয়েস্ট বেঙ্গলের নথি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের নথি কিসের জন্য ওটা দেখানো হচ্ছে? তো সবার আগে আমাদের কাছে প্রশ্ন যে কিসের জন্য মাননীয়া ওখানে তড়িঘড়ি ছুটে গেলেন? কি লোকাতে, কি তথ্য পাচার লোকানোর জন্য, কি তথ্য পাচার করার জন্য উনি ওখানে ছুটে গেলেন? কারণ আমরা আগেও দেখেছি, অভয়ের সময়ও দেখেছি কিভাবে উনি তথ্য প্রমাণ লোপাট করেছেন। উনি এতটা পরিমাণে দুর্নীতি করেন যে আস্তে আস্তে সমস্ত কিছু উনি লোপাট করে মানুষের কাছে চোখে ধুলো দেবার চেষ্টা করছেন এবং দেখাতে চাইছেন যে উনি কতটা স্বচ্ছ। তার জন্য আজকে বিশালভাবে উনি মিছিল বার করে দিলেন। ওনার একটু লজ্জা হলো না যে সাংবিধানিক একটা মানে সরকারি কাজে উনি হস্তক্ষেপ করলেন এবং সরাসরি সেখানে পথে নেমে পড়লেন, এবং সরাসরি ওনার দলের আর কেউ ছিল না ওই নথিগুলো সরানোর জন্য, ওখানেই উনি ছুটে গেলেন। ক্যান্ডিডেটের উনি বলছেন ওনার প্রার্থী লিস্ট কিসের? 2022 সালের প্রার্থী লিস্ট, ওটা 2026 সালে আগামী নির্বাচনের জন্য কিসের ভূমিকা রাখে? কাজেই উনি এইভাবে ধামাচাপা দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানিয়ে রাখতে পারবেন না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সোচ্চার হচ্ছেন, এবং মানুষ আগামী নির্বাচনে সেটা বুঝিয়েও দেবেন যে মমতা ব্যানার্জি যেভাবে ওনার শেষ তুরুপের তাস উনি ফেলতে চাচ্ছেন, যেভাবে উনি অপরাধীদেরকে বারবার সেফগার্ড করছেন, তার জন্য আমরা নিজেরা বুঝতে পারছি যে প্রত্যেকবার সাধারণ জনগণ বুঝতে পারছে উনি অপরাধীদের বারবার আশ্রয় দিচ্ছেন, অপরাধকে উনি দমন যাতে মানুষের কাছে না আসতে পারে তার জন্য কখনো উনি অনুব্রতকে সাপোর্ট করছেন, কখনো শোভন চট্টোপাধ্যায়কে, কখনো দেখা যাচ্ছে যে ফিরাজ হাকিমকে সাপোর্ট দিচ্ছেন। এইভাবে উনি আজকে পশ্চিমবঙ্গটাকে তলানিতে নামিয়ে ফেলেছেন। এই পশ্চিমবঙ্গ থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে বিতাড়িত হওয়া দরকার, নাহলে পশ্চিমবঙ্গটা আজকে শেষ হয়ে যাবে। ডালিয়া ম্যাডাম আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। ভারতীয় জনতা পার্টি একটা প্রেস বিজ্ঞপ্তি করলো বেলা 2:45, সেখানে একটা প্রেস রিলিজ করলো ইডি সংক্রান্ত বিষয়ে, যে ইডিরা কিভাবে করতে, কেন ইডি ওখানে রেড করলো ইত্যাদি ইত্যাদি। সেম জিনিসটাই যেটা ভারতীয় জনতা পার্টির পেজে, এখন অফিসিয়ালি পেজে ওই নোটিশটা রয়েছে, মানে প্রেস রিলিজটা রয়েছে, 2:45 পোস্ট করা হয়েছে। সেম পোস্ট যেটা ভারতীয় জনতা পার্টির প্যাডে যেটা লেখা আছে, প্যাডটা শুধু আলাদা, একই পোস্ট, একই লেখা, ইডি 3:20 পোস্ট করলো। তাহলে ইডি আর ভারতীয় জনতা পার্টি এই দুজনের বক্তব্য এক, হুবহু এক। 2:45 ভারতীয় জনতা পার্টি পোস্ট করছে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ কপি করছে ইডি, 3:20 তারা আবার প্রেস রিলিজ বার করছে। অর্থাৎ আমরা যেটা বলছি বারবার
যে ইডি আপনার মনে হচ্ছে এটা কপি হচ্ছে, আপনার মনে হচ্ছে কপি হচ্ছে। সাধারণ মানুষ, প্রত্যেক মানুষের একই বক্তব্য হবে, একই। উনি যা করেছেন নজিরবিহীন ঘটনা, এটা নজিরবিহীন ঘটনা। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি দেখা যায়নি যে এইভাবে উনি সংবিধানকে হাতে তুলে নিয়েছেন। উনি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, যেটা আজ অব্দি কোথাও দেখা যায়নি। উনি সরাসরি যখন দেখা যাচ্ছে যে আজকে আমাদের যখন একটা সরকারি কাজে তদন্ততে উনি বাধা সৃষ্টি করছেন, উনি ওনার মুখ্যমন্ত্রী হয়ে এত কাজ করতে পারেন কেন হয়? একই লেখা, ভারতীয় জনতা পার্টি যা লেখা ইডির সেম লেখা। আমরা তো বলছি ইডি, সিবিআই, বিজেপি তিন ভাই, এরা বিজেপির শাখা এটা সংগঠন। শুনুন, শাখা সাধারণ সংগঠন মানুষ, হিসেবে আমি কাজ কি বললাম, করছে। এটা যদি একটা সাধারণ মানুষ লিখে তাই লিখবে, কোনো বিজ্ঞপ্তি না। যেটা সরাসরি পেয়েছে, যেটা পেয়েছে সেটাই বলেছে, যা ঘটেছে তাই বলেছে। প্রেস বিজ্ঞপ্তি কোনো নিজের অমিতাভ করা বাবু কিছু কাহিনী বলবেন, নয়। অমিতাভ বাবু আজকে কিছু যা বলবেন। ঘটনা ঘটেছে বেশ, এবং কাল থেকে বেশ, যা ঘটে এসছে বেশ, তারই বেশ। প্রতিফলন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, অমিতাভ বাবু বলুন। না না, আমার কথা হচ্ছে ইডি কি প্রেস রিলিজ করলো, বিজেপি তার সঙ্গে কতটা মিল, এই কম্পারেটিভ স্টাডি কি আজকের আলোচনার উদ্দেশ্য? না, না, একদমই নাকি না। একজন মুখ্যমন্ত্রী চুরি করেছেন, প্রকাশ্যে সেটা ধরা পড়েছে, তার জনতার আদালতে বিচার হওয়া উচিত, কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই জনগণকে প্রতারণা করেছেন তিনি, সাংবিধানিক পদের সঙ্গে প্রতারণা করেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠার সঙ্গে প্রতারণা করেছেন। যে সাংবিধানিক শপথ নিয়ে তিনি ক্ষমতাসীন, সেই সংবিধানকে তিনি উল্লঙ্ঘন করেছেন, সেই বিষয়ে আলোচনা হওয়া উচিত। আজ এখানে দাঁড়িয়ে একটা সভায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। আজ আলোচনা সভায় যখন তার চুরি নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক তখন পাশ থেকে এই একই প্রবৃত্তি দেখতে পাচ্ছি, যুক্তিহীন অপলাপে ভরা। আরে বিজেপির স্টেটমেন্ট, ইডি স্টেটমেন্ট কোনো ব্যাপার নয়। প্রমাণিত হয়েছে বাঙালির কপালে সবচেয়ে কলঙ্কিত মুখ্যমন্ত্রীটি এই মুহূর্তে ক্ষমতাসীন। এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে ফাইল সরাতে হয়নি কোনো জায়গা থেকে। এতগুলো মুখ্যমন্ত্রী এসছেন গেছেন আজ পর্যন্ত, এইভাবে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত কোন মুখ্যমন্ত্রী বাংলা এর আগে দেখেনি। এবার তার হয়ে যারা গলাবাজি করছেন, তারা সংবিধানের সঙ্গে প্রতারণা করছেন, মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এটা খুব স্পষ্ট হওয়া দরকার। যার ফাইল সে সরিয়েছে, তৃণমূল কংগ্রেসের ফাইল তৃণমূল কংগ্রেসের নেত্রী সরিয়েছে, ইডির ফাইল নয়। ইডির ফাইল হলে পারে ইডি সেখানে বাধা দিত। এটা ছোট্ট বুদ্ধি একটা বাচ্চা ছেলেরা আছে। যদি কোন আরে ইডির হাতে ভুল মশাই, ফাইল দিয়ে আপনাদের কথা তারা কে অভিযোগ বিশ্বাস করে? করে? কোন অভিযোগ কে করে? এক পয়সা কোন বিশ্বাস অভিযোগ করে করে? আপনাদের এইসব কথাবার্তা? যাদের অর্থনৈতিক স্বার্থ আছে, লুটে পুটে খাওয়ার স্বার্থ আছে, সিন্ডিকেট কাটমানির স্বার্থ আছে, তারা ছাড়া আপনাদের এইসব যুক্তি কেউ শুনছে না, কেউ মানছে না। সবাই ওই ময়দানের ঘোড়াও শুনলে হাসবে আপনি যেসব কথা বলছেন, আপনার দল, আপনার নেতা নেত্রীরা যে সমস্ত কথা বলছে। আমি আচ্ছা লাগা একটা কথাই শুধু সবার জন্য বলবো, তোমরা যতই করো হামলা, জিতবে আবার বাংলা। তোমরা যতই করো হামলা, ওরে ভাই, এসব রাস্তার মোড়ে বলবেন, রাস্তার মোড়ে গিয়ে এসব স্লোগানবাজি করবেন। এখানে আলোচনার মঞ্চ, সেই আলোচনার মঞ্চে যুক্তি দিয়ে কথা বলুন। আপনার কথায় কোনো যুক্তি নেই। চুরিকে ঢাকতে গেলে যে গলাবাজি করতে হয়, সেই গলাবাজিটাই আছে। অতএব আপনার এইসব স্লোগান দিয়ে ওই আলোচনাকে বুজ করে দেওয়া, অন্যদের কণ্ঠ কাউকে শুনতে দেবো না, এই চালাকি করতে চাওয়া, এসব পরিষ্কার বোঝা যাচ্ছে। অমিতাভ বাবু, আমি 1 মিনিট একটা আরে কথা বলতে পরিষ্কার চাই। সব বোঝা যাচ্ছে। রাজু 150 বাবু, গ্রাম প্লিজ বীর্যর গল্প প্লিজ এখানে আপনি চলবে না, কথাটা রক্ত শুনুন। মাখা গ্লাস সেখানে রাজু চলবে বাবু, না। প্লিজ ওই আপনি গল্প একটু সব বলতে ফুরিয়ে গেছে। দিন, প্লিজ বলতে দিন। শুধু শুধু মুখ দিয়ে কথা, মুখ দিয়েছে বলে কথা বলতে হবে তার কোনো অর্থ নেই। রাজনীতি করছেন, ঠান্ডা মাথায় করুন। আমি ডালিয়া ম্যাডামকেও একটা কথা বলতে চাই, রাজু বাবুকেও বলতে চাই, এবং পর্দার ওপারে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আজকে একজন সাধারণ নাগরিক হিসাবে দুটো কথা বলতে চাইছি। সেটা হচ্ছে, এই মুহূর্তে সময় এসে গেছে ভারতবর্ষের সংবিধানে মন্ত্রী আমলাদের জন্য যে সাংবিধানিক রক্ষা কবচ আছে সেটাকে উঠিয়ে দেওয়ার। কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান, আমি একজন আইনজীবী হিসেবে বলছি। তার কারণ একদম তার অত্যন্ত কারণ, গুরুত্বপূর্ণ হ্যাঁ কথা অমিতাভ বলেছেন। বাবু, আমি একটু বলে দিচ্ছি। 100% তার সমর্থন মানে রইল। কেন বলছি আমি, কারণ আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি। কারণ এই রাজু বাবু বামপন্থীতে দাঁড়ান, কিছু নেই। রাজু বাবু তারা দাঁড়ান, তো বলবে রাজনীতি সমান। করেন তো CPM এর জনগণের না কথা একটা শুনুন, মন্ত্রী আছেন, একটা ধৈর্য কাউন্সিলর আছেন, রাখুন, একটা পঞ্চায়েতের ধৈর্য প্রধান রাখুন আছে। রাজু বাবু, না হলে এই জনগণই একদিন আপনাদের ছুড়ে ফেলে দেবে। শুনুন, আমি জনসাধারণ, আমি কোনো পার্টির মুরব্বী নই যে আপনি আমার কথাকে অবহেলা করবেন।
শুনে নিন আমি কি বলছি। এই সাংবিধানিক রক্ষা কবচটা মন্ত্রী এমএলএদের থেকে সবার আগে তুলে দেওয়া উচিত। কারণ আজকে আমরা দেখেছি দুপুরবেলার নিউজে, এখনো পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে শতাব্দী রায়, মহুয়া মৈত্র, ডেরেক এরা যেভাবে করে মাটিতে শুয়ে পড়ে নাটক করছে, ওই রাস্তার ক্লাবের মোড়ের নাটক দেখতে আমরা রাজনৈতিক নেতাদের দাঁড়ান আগে শুনে নিন দাদা, আপনি আগে শুনে নিন, না শুনে কথা বলবেন না, ভাববেন না আপনি তর্ক করলে আপনি জিতে যাবেন, এটা ভাববেন না। লজ্জা রাখুন, একটু লজ্জা রাখুন। আপনারা বড় নির্লজ্জ হয়ে গেছেন রাজনৈতিক নেতারা, যার জন্য আমরা ঘেন্না করি। ভারতবাসীর উচিত ভোট বয়কট করা, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকরা আজকে সত্যি বড় বিপদে আছে। আমি আসাম থেকে বলছি যে পশ্চিমবঙ্গের লোকেরা আসলে ভোট বয়কট করা উচিত। আবার আপনি তর্ক করছেন এই মুখ নিয়ে, কি করে মুখ দেখাবেন নিজের ছেলে মেয়েদের সামনে? কালকের দিনে, আগামী দিনে নিজের ছেলে মেয়েদের সামনে কি করে মুখ দেখাবেন? বেশ। কথাটা আপনারা শুনে নিন কি বলছি। এখানে আমি কোনো পার্টি বলে বলিনি, আমি বলতে শুনে নিন আগে। সিটটা বাঁকা বলা হয়েছিল পুলিশকে, আচ্ছা, শুনে নিন, আপনি শুধু বলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচালে হবে না। আচ্ছা, উনি অসাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কাজ করেছেন, এটা মেনে নিন। না মানলে পরে সেটা আপনাদেরই লজ্জা। কারণ মানুষকে আপনারা ওই যাদেরকে আপনার দলের সাপোর্টার আছে তারা আপনাদের সাপোর্ট করবে, কোনো ব্যাপার নয়, কিন্তু নিরপেক্ষ মানুষরা কিন্তু জাজ করবে। এর আগে লালু প্রসাদের এগেইনস্ট ইডি গেছিল, কই তিনি তো ওই স্টেপ নেননি। এর আগে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নেননি, উনি স্বয়ং চলে গেলেন। ওনার কি কলতলা কালচার? কলতলা কালচারের মতো যে বস্তি বাড়িতে যেমন জল না পেলে ঝগড়া করতে যায়, উনি কি ওই ক্যারেক্টার? একজন মুখ্যমন্ত্রীকে দেখে আমাদের অনেক কিছু শেখার থাকে, তিনি একজন আইডল হওয়া উচিত। এর আগে কোনো মুখ্যমন্ত্রী খারাপ ভালো পরের কথা, দলমত নির্বিশেষে কোনো মুখ্যমন্ত্রী এটা করেনি। এই কলতলা কালচারটা বন্ধ করুন, এই ঝগড়াটে নেচারটা বন্ধ করুন। আপনাদের বক্তব্য আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু কলতলা কালচার করে না, বস্তি বাড়ির কালচারে যাবেন না। কারণ আপনারা কোনো দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনাদের দেখে 10টা মানুষ শিখবে। কি শিখবে? এই জন্য আমরা ভোট দিয়ে আপনাদের পাঠাই, এই আপনাদের রাজনৈতিক এটা কি ব্যক্তিত্ব। আপনাদের থেকে শিখবে? গণতান্ত্রিক অধিকার দিয়ে মানুষ ভোট দিয়ে যাকে মুখ্যমন্ত্রী বানাচ্ছে। আরে আমি তো Public সেই সেজে মানুষই আপনারা বলছি, বলবেন, তো না, না, মুখ্যমন্ত্রী আপনারা ঝগড়া করবে public আর সেজে আমরা বলবেন যে ওই মুখ্যমন্ত্রীকে মহিলা। মেনে নেব। আমি একটু অমিতাভ বাবুর কাছে যাবো এবার। আমি একটু অমিতাভ বাবুর কাছে যাবো। এই মানুষই এরপর ভোট জোগাই দেবে আপনাদের এই সব গলাবাজি করতে গেলে। ভোটের মাধ্যমে তিনি জিতেছেন, তাকে অমিতাভ বাবু বলবেন একজন মহিলা। এই জন্যই বলবে, কারণ উনি তো কলতলা কালচার দেখাচ্ছে। চান্সটা তো আর কি আপনারা বলবো, আমি দিয়েছেন। স্পষ্ট ভাষায় বলে তো দিয়েছি, আপনারা সুযোগ আমি কোনো দিয়েছেন। অপরাধী মনস্ক আপনাদের এবং মুখ্যমন্ত্রীর অপরাধ কোনো আচরণকারী ব্যক্তিত্ব ব্যক্তিত্বকে নেই। তিনি যে ওয়েস্ট সাংবিধানিক বেঙ্গলের পদেই থাকুন মুখ্যমন্ত্রী মাননীয়া যদি বলতে পারতো না, সম্মত অমিতাভ নই। বাবু কেন? তাতে কেউ বলতে পারতো যদি না। আমার উনি সংবিধান, গেলেন কেন? আমার দেশ আমাকে কোনোভাবে দোষারোপ করার চেষ্টা করে, আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো এই বিশ্বাস আমি রাখি আমার দেশের ন্যায় বিচার ব্যবস্থার উপরে। যা করেছেন উনি এটা ফৌজদারি আইনে একদম। জামিন অযোগ্য অপরাধ। এবং আরেকটা কথা, এখানে ডালিয়া ম্যাডাম মানুষকে প্রমাণ দিতে সবটা অপরাধমূলক অমিতাভ কাজ, বাবু, এক তাকে মিনিট, আমি মাননীয় ডালিয়া বলার কোনো ম্যাডামকেও- কারণ নেই। অমিতাভ বাবু, আমি ডালিয়া ম্যাডামকেও একটা কথা বলতে চাই। এর পরেও যদি পশ্চিমবাংলায় মানে রাষ্ট্রপতি শাসন না হয়, এর পরেও যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট না হন, তাহলে একদম। ধরেই নেব কিন্তু যে বিজেপি বিজেপির জানে সঙ্গে গণতান্ত্রিক তৃণমূলের কোনো বাংলা দখল করতে মানে পারবে না, ওই কোনো রাষ্ট্রপতি ইয়ে আছে, শাসন নিয়ে এটা ধরে নেব একমাত্র কিন্তু উপায়। কোনো আতাত আছে। এইটাই। কারণ যদি এর আসল পরেও কথা যদি বেরিয়েছে, রাজ্যপাল আসল কোনো বিধান পদক্ষেপ বেরিয়েছে। না নেয়, মুখ্যমন্ত্রী মানুষের যদি ভোটে অ্যারেস্ট আমি না আমি ধরে এখানে নেব। একটু ডিফার করছি মধুমিতাদির সঙ্গে। ধরে নেব তাহলে। আমি একটু ডিফার করছি। যদি যদি এই মুহূর্তে তো কাজে আমার রাষ্ট্রপতি মনে শাসন হয় জারি এত করা হয় তাড়াতাড়ি তাহলে এত তাড়াতাড়ি এই দলটা সিদ্ধান্ত চিৎকার না করে নিয়ে বলবে দেখো অপেক্ষা আমরা করাটা ভালো। নির্বাচিত ছিলাম, নিশ্চয়ই কিছু আমাদেরকে সেরকমই দমন চিন্তাভাবনা করা হচ্ছে করেছেন। এইভাবে এবং আপনাকে ম্যাডাম গণতন্ত্রের জানিয়ে কন্ট্রোল রাখি, করা হচ্ছে, অমিতাভ এই বাবু ছবিই স্বয়ং তখন বলেছেন, গণতন্ত্রের এই ব্যবস্থা আইনের হয়ে যাবে। মধ্যে রাষ্ট্রপতি বাবু, শাসন যেকোনো নয়, এই রক্ষা কবচ, মুখ্যমন্ত্রীকে জেলে মুখ্যমন্ত্রী ধরতে হবে আইন করে এবং যাবে। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে ডালিয়া নির্বাচন ম্যাডাম, পরিচালনা ডালিয়া করতে ম্যাডাম, হবে। ডালিয়া ম্যাডাম, ডালিয়া ম্যাডাম, সংবিধানে ডালিয়া ম্যাডাম, যেখানে ডালিয়া নতুন ম্যাডাম, আইন আপনাকে হয়েছিল, বলছি। যে প্রধানমন্ত্রী এবং ডালিয়া রাষ্ট্রপতিকে ম্যাডাম, বাদ আপনাকে বলছি। দিয়ে, কিন্তু ডালিয়া উনি ম্যাডাম, বলেছিলেন যে আপনাকে না, বলছি। দরকার হলে আপনি প্রধানমন্ত্রী একটু রক্ষা শুনে কবচ নিন। তুলে দিতে। ডালিয়া ম্যাডাম, আপনাকে বলছি, আপনি একটু শুনে নিন। সেটা হচ্ছে আজকে যখন বিচারপতি শুভ্রা, মাননীয় বিচারপতি শুভ্রা ম্যাডামের কোর্টে যখন বিচারটা উঠলো, তখন যে হাঙ্গামাটা করে কেসটাকে পোস্টপোন করা হলো, এটা কি উচিত ছিল না? ইডির পক্ষে কি এটা নিয়ে অন্য কিছু আপনি করা কি উচিত জানেন? ছিল না? দু নম্বর হোয়াটসঅ্যাপ ব্যাপার, হয়েছে।
একজন বিচারপতি সে বলছে যে আমি আজকে করতে পারবো না, কারণ কি আমি শুনতে পাচ্ছি না। এটা কি শোভনীয় ছিল? লোকজনের শোভনীয় ভিড় নয়। ছিল। তারপরেও যদি ইডি যদি এই কেসটা হেরে যায়, পশ্চিমবঙ্গের এক যিনি মিনিট ডালিয়া ম্যাডাম, আইনমন্ত্রী, ডালিয়া ম্যাডাম তিনি এক যদি মিনিট, আজকে চলে ডালিয়া যান ম্যাডাম ওখানে, এক মিনিট, তাহলে এক বোঝাই মিনিট। যাচ্ছে আমি কতটা আপনার প্রভাবশালী থেকে তারা, ডালিয়া ম্যাডাম কতটা আমি প্রভাবশালী। ডালিয়া নাহলে যে ম্যাডাম আমি যাকে না না কোর্টে না না কোনোদিন না দেখা যায় না, এখানে সে প্রভাবের হঠাৎ কথা মানে নয়। দুই গেল বিজেপি কেন? ডালিয়া ম্যাডাম, কারণ ডালিয়া এই ম্যাডাম, কেসটাকে বিজেপি প্রভাবিত ঝগড়া করার ম্যাডাম জন্যই ডালিয়া ওখানে আপনি গেছে। শুনুন, ম্যাডাম ডালিয়া আপনি শুনুন, এখানে প্রভাবের থেকেও বড় কথা হচ্ছে আইন সবার উপরে, কনস্টিটিউশন সবার উপরে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইডি যদি এই কেসটা হেরে যায়, যুক্তি সাজাতে না পারে, মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট না হন, মাননীয় মুখ্যমন্ত্রী, তবে আমরা জনসাধারণ ধরেই নেব বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন আতাত আছে। তাই এটা ভালো মমতা বলেছেন, যুক্তি বন্দ্যোপাধ্যায় সাজাতে। গালিগালাজ এই করেও কথা বেঁচে বলছেন, যাচ্ছে। ভালো বলছেন, দেখুন, সাজাতে। এটা জেনে রাখবেন। ওরা সাজিয়ে গুছিয়ে দেবে, কিন্তু আমাদের সাজিয়ে গুছিয়ে বক্তব্য দেবে, কারণ হচ্ছে সততা নেই। শেষে সততা একটা প্রশ্ন, নেই, আইন তাই শেষে সাজাতে ছোট্ট হবে। একটা প্রশ্ন, যেখানে এইভাবে সত্য নেই আমরা সেখানে কোনোভাবে সাজাতে হবে। বলতে পারি না যে ভেতরে কি হয়েছে। একদম। আমি ছোট্ট প্রশ্ন অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, যদি আদালতে যদি মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে, এই যে পদক্ষেপ নিয়েছেন, বেআইনি ঘোষণা করা হয়, তাহলে রাজ্য সরকারের অবস্থান কতটা নড়বড়ে হবে, একদম ছোট্ট করে যদি বলেন। যদি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যান, রাজ্যপাল এই দলটাকেই অপশন দিতে পারে দ্বিতীয় কোন নেতার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করবার জন্য। সাংবিধানিক প্রক্রিয়া যা বলে, যেহেতু এরা এখনো পর্যন্ত সংখ্যাধিক আসনে বিজয়ী, অতএব দ্বিতীয় কাউকে নেতা হিসাবে নির্বাচিত করে তারা সরকার চালাতে পারে ভোট পর্যন্ত। এবং এই মুখ্যমন্ত্রীকে মানে তখন আর তিনি তো মুখ্যমন্ত্রী থাকছেন না, অতএব সাধারণ নাগরিকের মতো তার জেল যাত্রা অনিবার্য হচ্ছে। সুতরাং এই প্রক্রিয়াটা রাজ্যপাল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। আমি জানি না সেই পথেই এগোবে কিনা, কিন্তু নির্ধারিত হবে আদালতের রায়ের পরে এবং ইডি কিভাবে মামলাটাকে আদালতে মানে তুলে দিচ্ছে। যদি আদালতের নির্দেশে এফআইআর জারি হয়, তাহলে কিন্তু রাজ্যপাল যদি অনুমতি দেন, এই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে। এবং সেক্ষেত্রে বিরাট ধস নেমে যাবে, এই দলটা ভেঙে 36 টুকরো হয়ে যাবে। কারণ ওই যে ওদের দলে একটাই পোস্ট, তখন দেখবেন পাশের ল্যাম্প পোস্ট গুলো সবগুলো বাতি হয়ে জ্বলছে। এবং তার সে যে গৃহযুদ্ধ শুরু হবে বাংলাতে, এই দলটার ভেতরে গোষ্ঠীতে গোষ্ঠীতে মানে রক্তগঙ্গা বয়ে যাবে বাংলাতে, এটাও জেনে রাখবেন। কিন্তু অমিতাভ বাবু, আমি বেশ, আপনাকে একটা সময় কথা একেবারে বলছি, শেষ, মধুমিতা এই দি। যে সময়টা সময় না, একেবারে শেষ। এইভাবে করে কোর্টে তারিখ পে বেশ, তারিখ বেশ, করে বেশ। না ইলেকশন পর্যন্ত সময়টা ঠিক ম্যাডাম কাটিয়ে দিবে, এটা আমি আপনাকে বললাম। এটা দেখার বিষয় মধুমিতা দি। আগামী দিনগুলোতে দেখা যাবে কোন দিকে ঠিক পুরো বিষয়টি মোড় নেয়। ইডি, আদালত এবং তৃণমূল কংগ্রেস ঠিক কোন দিকে এগোয় পুরো বিষয়টি, সেদিকে আমাদেরও নজর থাকবে। আমাদের আলোচনায় আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অমিতাভ কাঞ্জিলার, আইনজীবী মধুমিতা চক্রবর্তী ছিলেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজু ঘোষ এবং বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে সাফ কথা